This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শেখ শাহজাহান, প্রশ্ন হচ্ছে এই শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয়নি বা কেন গ্রেফতার করা গেল না বললে হয়তো একটু ঠিক বলা হয়। শাহজাহান দেশে আছেন না দেশের বাইরে পালিয়েছেন, এই প্রশ্ন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। রাজ্য প্রশাসনের কাছে কৈফিয়ত তলব করেছে রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। পুলিশ লুকোচুরি খেলা বন্ধ করুক, পুলিশকে কৃতকর্মের ফল ভুগতে হবে, এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিআরপিএফ এবং ইডি কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজ্য পুলিশ প্রশাসনের ওপর ক্ষুব্ধ রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। রাজ্যপাল এই মুহূর্তে তার কড়া অবস্থান সরাসরি জানাচ্ছেন। একটু বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, দেখো, আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর সরবেরিয়াতে ইডি আধিকারিক এবং সিআরপিএফ আধিকারিকরা যেভাবে আক্রমণের শিকার হন, সে ব্যাপারে গতকালও রাজ্যপাল সাংবাদিক সম্মেলনের সামনে বলেছিলেন যে তিনি রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের বলেছেন ইমিডিয়েট ব্যবস্থা নিতে এবং 48 ঘন্টার মধ্যে একটা রিপোর্ট তার কাছে পেশ করতে। কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে সন্ধ্যেবেলা নাগাদ 1 ঘন্টারও ওপরে রাজ্যপাল ইডি আধিকারিক এবং সিআরপিএফ আধিকারিকদের সাথে বৈঠক করলেন এবং সেখানে তিনি বেশ ক্ষুব্ধ, সেটা বোঝা গেছে। রাজভবনের যে সূত্র জানাচ্ছে, সেখানে রাজ্যপাল জানতে চেয়েছেন রাজ্যের কাছ থেকে শাহজাহানকে এখনো কেন রাজ্য গ্রেপ্তার করতে পারলো না বা পুলিশ অফিসাররা গ্রেপ্তার করতে পারলো না। শুধু তাই না, তিনি জানতে চেয়েছেন শেখ শাহজাহান আদৌ এ রাজ্যে আছেন না তিনি অন্য কোথাও পালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, এই যে চোর পুলিশ খেলা, অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটলো সেদিন কোনো ইমিডিয়েট অ্যাকশন না নিয়ে এখন যে পুলিশ তড়িঘড়ি অ্যাকশন নেওয়ার যে প্রক্রিয়া দেখাচ্ছে বা যেটা চেষ্টা চালাচ্ছে, সেটাকেও রাজ্যপাল কিন্তু ভালো চোখে দেখেনি। সেটা তিনি তার বার্তায় স্পষ্ট করছেন যে চোর পুলিশ খেলা বন্ধ করুন। সিআরপিএফ এবং ইডি আধিকারিকদের সঙ্গে যেটা কথা বলেছেন যে সন্দেশখালীতে এবং সরবেরিয়াতে তারা কিসের উদ্দেশ্যে গিয়েছিলেন, কি কি বাধার মুখে পড়তে হয়েছিল এবং পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চেয়েছেন। এবং পাশাপাশি আর একটা বড় ব্যাপার যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে রেশন দুর্নীতি বিষয়টা ঠিক কি, কতটা তার গভীর রূট এবং সেই দুর্নীতি নিয়ে রাজ্য সরকার কি করছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু রাজ্য সরকারের কাছে চেয়ে পেয়েছেন। ধন্যবাদ দীক্ষা। এই সন্দেশখালীর ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি বিজেপির। আনন্দ বোসের সঙ্গে বৈঠক সুকান্ত মজুমদারের। রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যপালও যথেষ্ট উদ্বিগ্ন। বোসের সঙ্গে বৈঠকের পর এমনই বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সির উপর যে আক্রমণ, মাননীয় গভর্নর সাহেবও অত্যন্ত কনসার্ন। উনি বলেছেন যে বাংলায় এইভাবে গণতন্ত্রকে বা কনস্টিটিউশনের মকারি, উনি যে ইংরেজিতে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটাকেই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি, যে কনস্টিটিউশনের মকারি হতে দেয়া যাবে না, হতে দেয়া হবে না। এবং প্র্যাকটিক্যালি যেভাবে বাংলা চলছে এই মুহূর্তে, আমারও মনে হয় যে ভারতবর্ষের সংবিধানকে পদলেহিত করা হচ্ছে, ভারতবর্ষের সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। জ্যোতিপ্রিয় যোগে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে যাচ্ছিল ইডি, তার পরিণতি কি হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, ভয়াবহ পরিণতি। এখনো কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের। এর মধ্যেই গতকাল গোপন ডেরা থেকে অডিও বার্তায় হুঙ্কার দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস নেতা, মানে শাহজাহান শেখ। প্রশ্ন হলো, কোথায় শাহজাহান শেখ, এখন কোথায় আছেন? আর সেই খোঁজ করতে গিয়েই টিভি9 বাংলার সামনে শাহজাহানের ভাই, কোথায় দাদা, কেন সেদিন হামলা, তিনি বললেন, শুনুন। শেখ শাহজাহানের টিকিও খুঁজে পাচ্ছে না পুলিশ, গেলেন কোথায়, বাংলাদেশে কি? বিরোধী দলনেতার দাবি, শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল, শুনুন, বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। তাহলে কোথায়? বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। সন্দেশখালীতেই নাকি লুকিয়ে শাহজাহান? ও ছিল আপনার সন্দেশখালীতে, আপনার বেরমজুর জিপি 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে লোক,
জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। গ্রাম থেকে পাড়া সবই তো বলে দিলেন বিরোধী দলনেতা, অথচ পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা তৃণমূল নেতা শাহজাহানের ভাই আলমগীরের খোঁজ পেয়েছি। শুনুন সেদিনের হামলার ঘটনা নিয়ে তিনি কি বলছেন। শেখ শাহজাহান এলাকা আছেন? তিনি এলাকাতে আছেন কিনা আমি আগেই বললাম, আমার জানা নেই। আমি সবে কালকে রাত্রে বাড়িতে এসেছি, আমি এখন খোঁজ নেব। যদি এলাকাতে থাকে তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করব। যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা আমরা মনে করি খুবই দুঃখজনক, কারণ আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়, আমরা এটাকে কেউ প্রশ্রয় দিই না। এখন আমরা গ্রামের মানুষ, আর ও লোককে অনেকে ভালোবাসে, সেই ভালোবাসার কারণে হয়তো একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে। এর জন্য আমরা খুবই দুঃখিত। যারা তারা তো কেন্দ্র সরকারের, তারে যদি সে বাংলাদেশে পালিয়ে যায়, আমি ধরে নিলাম পালিয়ে যায় যদি, তাহলে এই সুযোগ তারা করে দেবে। অতএব এটা ভিত্তিহীন কথা। তাই দাদা এখন কোথায় আছেন? কি একদমই কিছু জানতে পারেননি? এলাকায় আছেন? এই এলাকায় আছেন? আমি ছিলাম না দুদিন, আমি এসছি। এখন আমি বেরোবো। আমার যেহেতু বাড়িতে মোটামুটি বাজার নেই, বাড়ির ফ্যামিলি ছিল না, আমি একটু বাজার টাজার করে আসবো। আর আমি একটু খোঁজ নেবো যদি খোঁজ পাই। সত্যিটা বুঝতে সন্দেশখালী লাগোয়া জনপদের আনাচে কানাচে ঘুরছে TV9 বাংলা। ধামাখালীর বিলাসবহুল হোটেল থেকে মুছে ফেলা হয়েছে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন। শুক্রবার ইডি অভিযানের পর থেকে যে হোটেল পরিত্যক্ত সম্পত্তিতে পরিণত। অভিযানের পরপরই কেন বন্ধ হয়ে গেল হোটেল? শনিবার এই নিয়ে খবর করতেই সরিয়ে ফেলা হলো দলীয় পতাকা। 24 ঘন্টাও কাটলো না, ধামাখালীর হোটেল থেকে শেখ শাহজাহানের যাতায়াতের চিহ্ন সরিয়ে ফেলা হলো। ধামাখালীর লঞ্চঘাটের কাছে অবস্থিত এই হোটেল কাম দলীয় কার্যালয় ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এখানে শেখ শাহজাহানের নিয়মিত যাতায়াত ছিল বলে স্থানীয় সূত্রে খবর, এবং এখানে গেটে সেখানে দলীয় পতাকাও ছিল, গেটে ছিল, রিসেপশনে ছিল, সব জায়গায় দলীয় পতাকাও ছিল। তারপর থেকে শেখ শাহজাহান শুক্রবার দিন ইডি অভিযানের পর থেকে যখন থেকে তিনি বেপাত্তা হয়ে গেছেন, তারপর থেকে এই হোটেলও তালা পড়ে গিয়েছে। সেই হোটেলের ছবি সামনে আসার পর দলীয় যে পতাকাটা সরিয়ে ফেলা হলো, হোটেলের গেট এখন তালা দিয়ে দেওয়া হয়েছে। চোখের আড়ালে বদলে যাচ্ছে অনেক কিছু। পুলিশের চোখের আড়ালেই কি গ্রামে রয়ে যাচ্ছেন অভিযুক্ত? বাংলার রাজনীতিতেও এখন বিতর্কের কেন্দ্রে এজ মানে বয়স। আরো ভালো করে বললে তৃণমূলের অন্দরে ওই নবীন প্রবীণ যে বিতর্ক, সেটাই এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয়, অন্ততপক্ষে তাদের মধ্যে। আর এই আবহেই পৈলানের সভায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে দ্বন্দ্ব নেই বলে দাবি করলেও রাজনীতিতে বয়স নিয়ে নিজের অবস্থানেই অনড় থাকলেন তৃণমূল কংগ্রেসের নম্বর 2। ইঙ্গিতপূর্ণ বার্তায় উস্কে দিলেন এই নবীন প্রবীণ জল্পনাটাই। তৃণমূলের জোরদার নবীন বনাম প্রবীণ দ্বন্দ্ব। নতুন বছরের পয়লা দিন থেকে এই দ্বন্দ্বের মাত্রা চড়চড় করে বাড়ছে। মমতা ঘনিষ্ঠ প্রবীণ লবির সঙ্গে অভিষেক ঘনিষ্ঠ নবীন লবির বাকযুদ্ধ নেহাতি কম হয়নি। নজর ছিল পৈলানে। রবিবার অভিষেক কি বলেন? অভিষেক বললেন, ভারসাম্যের কথা বলেও উস্কে দিলেন নতুন বিতর্ক। তৃণমূলে 56তেই প্রবীণ। কে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব? আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দিবে, আমি দিতে পারবো। অভিষেক বলেছেন, দল যে দায়িত্ব দেবেন তাই করবেন, তবে ডায়মন্ড হারবারই যে প্রায়োরিটি সেটা বুঝিয়ে দিয়েছেন স্থানীয় সাংসদ। ঘোষণা মতো রবিবার বার্ধক্য ভাতার চেক বিলি করেছেন অভিষেক। রাজ্য সরকার না দিলে তিনিই চালাবেন বলেছেন এমন কথাও। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। মুঘল পাঠান হানাদাররা যেমন চালাতো পরিবার কেন্দ্রিক পার্টি, ঠিক একইভাবে নিজের এলাকাকে শুধুমাত্র রাজ্য সরকারকে দিয়ে ভাতা দেওয়া হচ্ছে।
আর জঙ্গলমহলে জনজাতি কুর্মী এখানকার বয়স্ক লোকরা তারা দুয়ারে সরকারে ছুটে ছুটে জুতো ছিঁড়ে ফেলেছেন, কিন্তু তারা কেউ বার্ধক্য ভাতার সুযোগ পাননি। সাংসদ অভিষেক কি রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুললেন? বিরোধীরা বলছেন নওশাদ সিদ্দিকীর চ্যালেঞ্জের পর থেকেই অভিষেক ডায়মন্ড হারবারে বেশি সময় দিচ্ছেন, বিশেষ বিশেষ প্রকল্প ঘোষণা করছেন। রবিবারও চ্যালেঞ্জ ছুড়েছেন বিরোধী দলনেতা। এবারে লড়াই হবে, ওকে ভাবতে হবে না, প্রার্থী তো হবেই, আর ওকে হারাবো। এবং নওশাদ ভাই যদি দাঁড়ায় ও থার্ড হবে, আমি বলে দিলাম, অভিষেক থার্ড হবে, আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই হবে। ডায়মন্ড হারবারে ত্রিমুখী লড়াই কি ভবিষ্যৎ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পৈলানে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদানের অনুষ্ঠান থেকে বাম, কংগ্রেস, বিজেপিকে একযোগে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে যেটা হচ্ছে সেটাই ইনসাফ, এমনই মন্তব্য অভিষেক করেছেন। পাল্টা অভিষেককে বিঁধতে ছাড়েনি বাম এবং বিজেপিও। শোনাবো আপনাদের। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার থেকেই কার্যত লোকসভা নির্বাচনের ডঙ্কা বাজালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও সরকারি বার্ধক্য ভাতা পাচ্ছেন না, ডায়মন্ড হারবার কেন্দ্রে এমন প্রবীণ নাগরিকদের মাসিক 1000 টাকা ভাতা দেওয়ার কর্মসূচি শুরু করলেন অভিষেক। অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন নাম না করে বামেদের ব্রিগেড অভিযান নিয়ে কটাক্ষ অভিষেকের। বাম বিজেপি কার্যত এক বন্ধনীতে রেখে অভিষেকের আক্রমণ। টাকা মেরে বিজেপিতে চলে যাচ্ছে সব খুন মাপ। এনারা আবার নাকি সবকা সাথ সবকা বিকাশ, কেউ বলছে ইনসাফ, কেউ বলছে ন্যায়, কেউ বলছে সবকা সাথ সবকা বিকাশ। আজকে আমরা যেটা করলাম সেটা ইনসাফ, সেটা ন্যায়, সেটা সবকা সাথ সবকা বিকাশ। তারা বলেছে, আমরা করেছি। পাল্টা জবাব এসেছে বাম বিজেপি শিবির থেকেই। একদম ঠিক কথা বলেছেন। যা বিকাশ করছে, যা ইনসাফ করছে তৃণমূল কংগ্রেস করছে, দেখা যাচ্ছে তো। শেখ শাহজাহানের বাগান বাড়ি দেখতে পাচ্ছে তো মানুষ, 100 বিঘের বাগান বাড়ি। মানুষ ভয়মুক্ত হয়ে প্রকাশ্যে এসে বলছে কিভাবে সরকারি পাট্টা পাওয়া জমিকে কেড়ে নিয়ে সেখানে তার প্রাসাদোপম অট্টালিকা তৈরি হয়েছে, কোনো জায়গায় ভেড়ি তৈরি করে দেওয়া হয়েছে, মানুষ তো দেখছে। আজকে উনি ইনসাফ সবকা সাথ সবকা বিকাশের প্রশ্ন তুলছেন। রাজ্যে ইডির অফিসাররা আক্রান্ত হচ্ছে, নদী পেরিয়ে পালিয়ে গিয়ে সন্দেশখালীতে আশ্রয় নিতে হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে। ইডি সিবিআই নয়, বাদই দিলাম, ওরা মনে করে ওটা বিজেপি। এই যে সাংবাদিকদের মারা হলো, তাদের ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙা হলো, গাড়ির চালক নিরীহ তাকে পর্যন্ত মারা হলো, গাড়ি ভেঙে দেওয়া হলো, একটা শব্দ বলেছেন, নিন্দা করেছেন। এই সমস্ত তৃণমূলের তৈরি করা কাজ বলতে আমার রুচিতেই বাজছে না। আপাদ মস্তক দুর্নীতিতে যুক্ত একটা সরকারের পার্ট পার্লামেন্টে যায়, রাজ্যের গাঁয়ের 100 দিনের কাজের টাকার হিসাব দেয় না, আনতে পারে না, দূরের কথা হিসাব দিতে পারে না। সে কোন মঞ্চে ঘুষের টাকায় যে মঞ্চগুলো, সেই চুরির টাকায় যে মঞ্চগুলো, সেই মঞ্চে যাবে কি বললো তাতে বলুন আমি কি বলতে পারি। ইনসাফ ন্যায় থেকে সবকা সাথ সবকা বিকাশ, 3 রাজনৈতিক শিবিরের স্লোগান টেনে খোঁচা অভিষেকের। বাম বিজেপির সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে সে আক্রমণ থেকে বাদ পড়ল না কংগ্রেসও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারে আজীবন বার্ধক্য ভাতা দেওয়ার আশ্বাস অভিষেকের। ভাতা চালু করবে রাজ্য, এমনটাই আশাবাদী সাংসদ, না হলে নিজের উদ্যোগেই সাহায্য। পৈলানের সভায় বার্তা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়, আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। ডায়মন্ড হারবারে অভিষেকের বার্ধক্য ভাতা দেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। নিজের এলাকায় ঘুষ দেওয়ার চেষ্টা, এটা ভোটারদের সঙ্গে দুর্নীতি,
বিগ ফিনান্সিয়াল স্ক্যাম, এমনটাই বললেন বিরোধী দলনেতা। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে। এই 16,800 জন ডোনারকে তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার। ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়, যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। আমাদের ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন মীনাক্ষী ক্যাপ্টেন। নিশ্চিতভাবেই এটা একটা বড় সার্টিফিকেট। ব্রিগেড কি ক্যাপ্টেনের মতোই সামলালেন মীনাক্ষী? ব্রিগেডের ভিড় দেখে খুশি হলেন প্রবীণ নেতা। আসুন একবার দেখি। যে মীনাক্ষী আপনাদের ইনসাফ যাত্রা করলো যুব ব্রিগেডকে নিয়ে, তার কালিমিনেশন হচ্ছে ব্রিগেডে। এবার তার যে প্রচার হচ্ছে তাতে মীনাক্ষীকে খুব বড় মাপে প্রজেক্ট করা হচ্ছে। আমি প্রজেক্ট বলবো, বিরোধীরা বলছেন এরকম কাট আউট নির্ভর রাজনীতি, এটা বামেদের ছিল না, এরা সব নতুন নতুন করছে আর কি। এটা কি মানে আপনি বলেন পরিবর্তিত সময়, এখনকার বড়দিন বা এখনকার নিউ ইয়ার্স তো এখনকার মতোই হবে, সেটার সাথে প্যারিটি রেখে নাকি আপনারা চিন্তা ভাবনা বদলাচ্ছেন? দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন ইয়ং লেডি সে ডিওয়াইএফের সেক্রেটারি হয়েছে, আগে ছিল না। এবং শি ইজ টেকিং ট্রাবল, all type of trouble, physical trouble, like young man. আগেকার দিনে মানুষও বলতো স্বাধীনতা সংগ্রামের সময়, এই ক্যাপ্টেন বলতো, পাড়ায় আড্ডা মারছে, বলো ক্যাপ্টেন শুনে যাও একটু কথা। সে একটু ডাকাবুকো, তাকে ক্যাপ্টেন বলে, ও তো ক্যাপ্টেন। কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে, এটা আগে তো কোনো মানে ফিমেল ডিওএফের সেক্রেটারি ছিল না, হয়তো সেই জন্য বেশি হচ্ছে। ক্যাপ্টেন মীনাক্ষী, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সার্টিফিকেট ভুল হয়নি। ক্যাপ্টেনের মতোই চওড়া কাঁধে ব্রিগেড আগলালেন মীনাক্ষী, ছুড়ে দিলেন চ্যালেঞ্জও। এই লড়াইয়ের মাটি থেকে 1 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেব না। এই লড়াইয়ের শেষ দেখে তবেই আমরা ছাড়বো। ব্রিগেডের ভিড় দেখে সকালেই তারুণ্যের জয়গান গেয়েছেন বিমান। যৌবনের বন্যা বয়ে গেছে তো, আমার তো মনে হয় যৌবনের বন্যা বয়ে গেছে। অনেক যুবক যুবতী আমি আসবার সময় দেখলাম এখানেও আছে। কাজেই ওরা আবার সমাজের অন্য অংশকেও আহ্বান জানিয়েছে, তাই আমরা এসেছি। ওই আহ্বান না জানালে আসতাম না। যৌবনের জয়গান সেলিমের মুখেও। এবার যখন যুব সমাজ নাম নড়ে, এর হচ্ছে ক্রস সেকশন অফ সোসাইটি, সব সেকশন তখন নামে, আবাল বৃদ্ধ বনিতা, এটাই ভালো। শূন্যের খোঁচা তৃণমূলের। 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। পাল্টা শূন্য শিবিরের। তৃণমূল বলছে শূন্যদের ব্রিগেড, চোরদের কথা না বললেই ভালো। যে বলেছে তাকে তো আমরা ঠিক মানুষ হিসেবে গণ্য করি না। তিনি চোর, ডাকাত, গুন্ডা, তার কথার কোনো উত্তর আমরা দেব না। খালি এইটুকু বলি, কালকে যদি নির্বাচনে লড়ে নেতা মন্ত্রী হয়ে টাকা কামানোর জায়গা না থাকে, তাহলে অর্ধেক তৃণমূল তারা ওই সবজি, পটল, আলু এইসব বিক্রি করবে, তারা কেউ রাজনীতিতে থাকবে না। কোন গর্ধব অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য? আরে উসকা জিরো কা ভাव भी पता नहीं है। শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে, আসলে ওরা
বামপন্থীদের শক্তিকে ভয় পায়। শুধু কটাক্ষ ফেরত দেওয়াই নয়, সরাসরি মমতা অভিষেককেও আক্রমণ করেছেন সেলিম। সিপিএম এর রাজ্য সম্পাদকের অস্ত্র দুর্নীতি। বিচারপতি অমৃতা সিং আজলাসে বলেছেন ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013-র পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। এখানে মিডিয়াকে বলা হলো 100 দিনের কাজের টাকা আনতে যাচ্ছে, বলেছিল না? আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি রে, ভাইপোটাকে বাঁচা। ওনার এখন একটাই লক্ষ্য, নিজের পরিবারকে বাঁচানো। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। নেতাইয়ে শহীদ দিবসের মঞ্চে শুভেন্দু অধিকারী। গঙ্গা জল দিয়ে শহীদ বেদি ধুয়ে শ্রদ্ধার্ঘ রাজ্যের বিরোধী দলনেতার। শহীদ পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। আমাকে আদালত বলেছে যাবেন, শহীদ বেদিতে মাল্যদান করবেন, আপনার যা কাজ আপনি করবেন। আমি আদালতকে সম্মান করি, তারা এত প্রবল রাজ্য সরকার এবং পুলিশের বিরোধিতার পরেও আমাকে সুযোগ দিয়েছেন। আমি আদালতের কাছে কৃতজ্ঞ। যা বলার লালগড়ে ওখানে আমার একটা মোমবাতি মিছিল হবে শহীদ স্মরণে, প্রত্যেকে আমার সঙ্গে ছিল। 29 জন আহতর মধ্যে 24 জন আমার হাত থেকে স্মারক সম্মান নিয়েছেন এবং 9 জন নিহত পরিবারের মধ্যে 6 জন আমি এখানে রাজনীতির কথা বলবো না, কোর্ট বলেছে এখানে রাজনীতির কথা বলতে আমি লাল করে বলবো। আমাকে একা আসতে বলেছিল, গোটা নেতাই গ্রাম আমার সঙ্গে, দলমত নির্বিশেষে। বালুর চিঠি ঘিরে রহস্য বেড়েছে। মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠিতে শঙ্কর আঢ্য এবং শেখ শাহজাহানের সঙ্গে আরও দুই নাম, সেই নামের দাবি, সে দাবি ইডি করছে। কারা ওই রহস্যময় ব্যবসায়ী, বা বলা হলো কারা ওই রাজনীতিবিদ, তাদের কাছে কত টাকা গচ্ছিত বালুর মানে জ্যোতিপ্রিয়র, এই দুই নামের খোঁজে এখন ইডি তৎপর। গরিবের রেশন, সেই রেশনের চাল আটা চুরি হয়েছে। ইডির দাবি বিরাট এই চক্র একা কারো পক্ষে চালানো সম্ভব নয়। তাই নাকি দুর্নীতির নেটওয়ার্ক চালানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা এবং তার সঙ্গীদের নিখুঁত পরিকল্পনা ছিল। তিল তিল করে কিভাবে বিশাল এই দুর্নীতির জাল তৈরি করা হয়েছিল সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য রয়েছে ইডির হাতে। তদন্তকারীদের মতে মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ঘিরে দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল। সেই বলয়ের একটা স্তরে ছিল এজেন্ট মিডলম্যানরা, অন্য স্তরে ছিলেন চালকল, গমকল ও রেশন দোকানের মালিকদের একাংশ। শক্তিশালী বলয়টাতে ছিলেন শেখ শাহজাহান, বাকিবুর, শঙ্কর আড্ডরা। ইডি আধিকারিকদের দাবি শঙ্কর আড্ড হোক বা বাকিবুর রহমান বা শেখ শাহজাহান, এরকম একাধিক ব্যক্তি যারা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তাদের মাধ্যমে এই দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে, বিভিন্ন দিকে সেগুলোকে পাচার করা হয়েছে। এবং এই চিঠি রহস্য, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের তার মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠি ইডির হাতে আসার পর সেটাই কিন্তু আরও জোরালো হয়েছে। জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর ও শাহজাহানের নাম পাওয়া যায়। রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কত টাকা দিতে হবে, চিঠিতে সেই উল্লেখ রয়েছে। তবে শুধু শঙ্কর আড্ডর নামই নয়, সূত্রের খবর শঙ্কর ও শাহজাহান ছাড়াও আরও দুজনের নাম চিঠিতে। এক অবাঙালি ব্যবসায়ী ও এক রাজনীতিবিদের নাম চিঠিতে রয়েছে। টাকার প্রয়োজনে ওই দুজনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন বালু মল্লিক। মেয়েকে দেওয়া বালুর চিঠিতে শেখ শাহজাহান এবং শঙ্কর আড্ড ছাড়াও আরও দুজনের নাম রয়েছে। তাদের একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন ব্যবসায়ী এবং তার সঙ্গে তার রাজনৈতিক যোগও রয়েছে। এই দুজনকে এই মুহূর্তে চিহ্নিত করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। এবং সেখানেই সবথেকে বড় প্রশ্ন, শঙ্কর এবং শাহজাহানের মতো তাদের কাছেও কি এই রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রয়েছে? তাহলে কোন পথে গচ্ছিত রাখা হয়েছিল, তাদের ভূমিকা কি ছিল এবং সেই টাকা এখন কোথায় কোথায় কোন পথে পাচার করা হয়েছে সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে জ্যোতিপ্রিয় বাকিবুরের সখ্যতার ছবি। সম্প্রতি অরণ্য ভবনে বনমন্ত্রীর অফিসে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। জ্যোতিপ্রিয়র দপ্তর থেকে কোটি টাকার বিমার নথি উদ্ধারের কথা ইডি সূত্রে জানা যায়। বালু ঘনিষ্ঠ শাহজাহানও ইডির র্যাডারে। খাদ্য ও বন দপ্তরের অফিসে শাহজাহান শেখের
অবাধ যাতায়াত ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে শাহজাহানের জন্য ছিল অন্য নিয়ম। 2018 থেকে 2023 মাসে একাধিকবার মন্ত্রীর সঙ্গে বৈঠক করতেন শাহজাহান, কিন্তু দপ্তরের ভিজিটার্স খাতায় শাহজাহানের নাম লেখা হতো না। শুধুমাত্র যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তর বা পরবর্তীতে বন দপ্তরে শেখ শাহজাহানের অবাধ যাতায়াত ছিল এমনটা নয়। ইডি সূত্রে খবর, সন্দেশখালী এলাকায় থাকা শেখ শাহজাহানের একটি অফিসে মাঝে মধ্যেই যাতায়াত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। শুধু যাতায়াতই নয়, সেখানে বিভিন্ন সময় দুজনের মধ্যে বৈঠক হতো, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি শাহজাহানকে হাতে পেলে রেশন দুর্নীতির তদন্তে বালু মল্লিকের রক্তচাপ আরও বাড়বে? সিজার ও সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। ভোটের বছরে আবারও রক্ত ঝরল বহরমপুরে। খুন হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেতা, যিনি আবার পেশায় প্রমোটার। নিজের নির্মীয়মান ফ্ল্যাটেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সত্যেন চৌধুরী। খুনের কারণ কি, রাজনৈতিক নাকি ব্যবসায়িক, সেটা এখনো জানা যায়নি। এ গোটা বিষয়টা নিয়ে ধন্ধ বাড়ছে। সুপারি কিলার দিয়ে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা। লোকসভা ভোটের আগে রক্তাক্ত বহরমপুর। রবিবার তখন ঘড়ির কাঁটায় দুপুর 2টো পেরিয়েছে। স্নান সেরে বাড়ির কিছুটা দূরে নিজের নির্মীয়মান ফ্ল্যাটে বসেছিলেন সত্যেন চৌধুরী। অভিযোগ, এমন সময় মোটরবাইক থেকে নেমে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি স্নান করেছে ঠিক এই লাল চেয়ারটার মধ্যে বসেছিলেন, সেই সময় কিন্তু তাকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে 3জন দুষ্কৃতী আসে এবং তাকে গুলি চালায়। তার বুকে, গলায় এবং মাথায় গুলি লাগে। রক্তাক্ত সেই রক্ত কিন্তু এখনো পড়ে রয়েছে। একটা বাইকে 3জনই ছিল এবং শুনলাম যে ওরা নাকি অল্প বয়সী ছেলে। উনি তো এইখানে এসে বসতেন, এই ফ্ল্যাটটা তৈরি করছেন, এইখানে এসে বসতেন। পুলিশ সূত্রে খবর, মাথায়, পেটে, বুকে গুলি লাগে তৃণমূল নেতার। প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে মৃত্যু হয় ষাটোর্ধ্ব এই তৃণমূল নেতার। হামলা চালিয়ে দুষ্কৃতীরা বহরমপুর শহরের দিকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। ঠিক এই দিক থেকে দুষ্কৃতীরা আসে, যেটি স্থানীয়রা বলছে, এবং এক অটো চালক কিন্তু প্রথমে দেখতে পাই সেই দুষ্কৃতীরা এই দিক থেকে আসে এবং সেখানে ঢোকে। বাইক কিন্তু এই ঠিক এখানে বাইক লাগিয়ে রেখেছিল এবং বাইক লাগিয়ে ভিতরে যায় 3জন দুষ্কৃতী করে এসেছিলেন। আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি, তারপরে আমাদের নাকা স্টার্ট হয়ে গেছে আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। ঠিক আছে, সবগুলো ডিটেলটা এক্ষুনি বলা গেলে ঠিক হবে না, আমি পরে বলে। পেশায় প্রমোটার সত্যেন বছরখানেক আগেও মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কমিটিতে ছিলেন, তবে বেশ কিছুদিন তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে আবার নতুন করে এই মার্ডার সিন্ডিকেট চালু করার কোনো প্রবণতা দেখা দিচ্ছে কি না, এটাও একটা জিজ্ঞাসা চিহ্নের মধ্যে থাকছে। নিষ্ক্রিয় একটু ছিল, অবশ্যই ছিল, এবং পরে কেন নিষ্ক্রিয় ছিল সেটা বলবার নয়। বহরমপুর শহরে খুন খারাপি বহুদিন পর আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে, এটা বহরমপুরের শহরবাসীর জন্য নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি। সেখানকার প্রশাসনকে তাই বলবো, দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। 2জন তৃণমূলের বিধায়ক বিজেপিতে জয়েনিং করতে চলেছিল, সেক্ষেত্রে সত্যেন্দ্র সিং আমার প্রাইমারি আলোচনা হয়েছিল। সেই কারণে কি খুন বলে না, সেটার সঙ্গে ওটা আলাদা পার্ট, ওটার সঙ্গে আমার তার ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু যে কারণে খুন হয়েছে সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের ক্ষমতার লড়াই, গোষ্ঠী কোন্দলের জন্যই তার মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুপারি কিলার দিয়ে খুন করা হয় তৃণমূল নেতাকে। তাহলে সুপারি দিল কে? নেপথ্যে কি রাজনৈতিক কারণ নাকি ব্যবসায়িক বিবাদ? তারই রহস্য ভেদের চেষ্টায় তদন্তকারীরা। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।